সবাই বসেন বসেন। ধন্যবাদ। স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই শান্ত হয়ে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার ভাই বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সহ বিভিন্ন দলের সংসদ সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, বিভিন্ন অ্যাম্বাসেডর এবং কূটনৈতিক মিশনে যারা উপস্থিত এবং যারা এখানে সকলে উপস্থিত রয়েছেন, সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এখানে যারা উপস্থিত তারা ছাড়াও বাংলাদেশে শুভানুধ্যায়ী এবং বাংলাদেশের বিভিন্ন আমাদের নাগরিকরা, আওয়ামী লীগ সহ যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী, যারা এই প্যান্ডেল ছাড়াও সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন এবং প্রবাসে যারা বাঙালিরা আছেন, আমি তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ আজকের দিনটি আমাদের জন্য একটি মহৎ দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা ৭৫ বছর প্ল্যাটিনাম জুবিলির দিন। এই দিন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের মানুষের সেই ভাষা আন্দোলন, অধিকার আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়েই মহৎ অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাঙালির প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত। মাতৃভাষায় আজকে আমরা কথা বলি, মাতৃভাষায় কথা বলার অধিকার ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা, শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন, সবই কিন্তু আওয়ামী লীগেরই অবদান। আওয়ামী লীগই দেশে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে এই অর্জন নিয়ে এসেছে। জাতির পিতা প্রদত্ত ৬ দফা আন্দোলন, ৬ দফার ভিত্তিতে ৭০-এর নির্বাচন, সেই নির্বাচনে গোটা পাকিস্তানের জয়লাভ, ক্ষমতা হস্তান্তর না করার কারণে অসহযোগ আন্দোলনের ডাক, ৭১ সালে ৭ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে জাতির পিতা বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই সরহদ্দি উদ্যানেই সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ মহান মুক্তিযুদ্ধের মানুষকে উদ্বুদ্ধ করেছিল। ২৬শে মার্চ ৭১, যখন ২৫শে মার্চ হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন। ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি।
জাতির পিতার স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরই নির্বাচিত প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্যরা তারা সরকার গঠন করে। 10ই এপ্রিল 1971 সালে প্রথম স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 17ই এপ্রিল মুজিবনগরে। সেই সরকার শপথ নেন। যেহেতু 26শে মার্চ জাতির পিতাকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, জাতির পিতার সাথীরা তার সেই দিন এই প্রবাসে সরকার গঠন করে এই বাংলার মাটিতে মেহেরপুরের আম্রকাননে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ গঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1757 সালের 23শে জুন সেই পলাশী আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, 1949 সালে 23শে জুন ঢাকা কেম দাস লেনের রোজ গার্ডেন নামে যে বাড়িটি, সেখানে বসে প্রথম আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। আর এই আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেই মেহেরপুরের আম্রকাননে। ওই যেখানে চক্রান্ত হয় সেই কুটিবাড়ি কিন্তু ওখান থেকে বেশি দূরে নয়। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি আজকের দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতার প্রতি। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়। 3রা নভেম্বর 71 সাল ঢাকা সব কেন্দ্রীয় কারাগারে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মাহুতি দিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত আমার মা বোনেরা, যাদেরকে স্বাধীনতার পর উদ্ধার করা হয়েছিল, আমি সেই মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের সুখে দুঃখে জনগণের পাশে। আজকে মানুষের এদেশের বাংলাদেশের মানুষের বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের 1258 সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন আকাশে মিটিমিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন
তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু নিবু কেউ কিছু মিটেই গেছে, কেউ ভুল বুঝে হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ এখনও বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। ৭৫-১৫ আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, এটাই ছিল তাদের কাজ। ওই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, মেধাবীদের, ছাত্রদের বিপথে নিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে তারা ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম শক্তি। আর আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাস করে। আর তাই ৯৬ সালে সরকার এসে আমরা অনেক দূর এগিয়েছিলাম, কাজ করেছি। বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করতে পেরেছিল একটি দলের কাজ হচ্ছে জনগণের সেবা করা। ঠিক স্বাধীনতার পর যখন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ফিরে আসেন সেই পাকিস্তানি কারাগার থেকে, ৭২ সালে দায়িত্ব নেন, ১০ই জানুয়ারি তিনি ফিরে এসেছিলেন। এই শহীদ উদ্যানেই তিনি ভাষণ দিয়ে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে, কিভাবে এই দেশ চলবে, সেই দিক নির্দেশনাও দিয়েছিলেন। এবং সেই মোতাবেক সময় পেয়েছিলেন মাত্র ৩ বছর ৭ মাস। যুদ্ধ বিধ্বস্ত দেশ, শোষিত বঞ্চিত দরিদ্র মানুষের হাহাকার, ওই অবস্থায় দেশকে গড়ে তুলে তিনি স্বল্পোন্নত চেয়ে উন্নীত করেছিলেন। স্বল্পোন্নত দেশে মাত্র ৩ বছরের মধ্যে উন্নীত করা পৃথিবীর ইতিহাসে কেউ করতে পেরেছে বলে আমি জানি না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করতে পেরেছিলেন, কারণ এই সংগঠন ছিল সবসময় বঙ্গবন্ধুর পাশে। যুদ্ধের পর বাড়ি বাড়ি খাবার পৌঁছানো, রিলিফ পৌঁছানো, পায়ে হেঁটে, নৌকায় করে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দই তারাই এই কাজ করেছে, তারাই পাশে দাঁড়িয়েছে গণমানুষের, যে কারণে এটা সম্ভব হয়েছিল। কিন্তু এরপর আমরা যদি দেখি ২১ বছর ইতিহাস, পিছনে চলে যাওয়ার ইতিহাস, বঞ্চনার ইতিহাস, ক্ষুধার্ত নরনারী হাহাকারের ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস, জঙ্গিবাদ সন্ত্রাসের ইতিহাস। ২০০৮ সালের নির্বাচন, আওয়ামী লীগ এককভাবে ২৩৩টা আসন পেয়েছিল। বাংলাদেশের জনগণ আস্থা রেখেছিল আওয়ামী লীগের উপর। এরপর আর পিছনে ফিরতে হয়নি। এরপরে হচ্ছে বাঙালির এগিয়ে যাবার পালা। এবং আজকে 2024-এ দাঁড়িয়ে বলতে পারি যে আমরা যে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, আমরা করেছি। দারিদ্র্যের হার কমিয়েছি, আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে কাজ করেছে, আজকের বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে। আমি একটু বলতে চাই, যেখানে দারিদ্র্যের হার 2006 সালেও ছিল 41.51%, সেটা আমরা কমিয়ে এনেছি 18.7%। যেখানে অতি দরিদ্রের হার 25.1% ছিল, তা আমরা নামিয়ে এনেছি 5.6%। ইনশাল্লাহ আর কোনো অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের আয়ুষ্কাল মাত্র 2006 সালেই ছিল 59 বছর, আজকে তা 72.8, প্রায় 73 বছরে উন্নীত হয়েছে। আমাদের মানুষের সুপেয় পানির ব্যবস্থা, মাত্র 55% মানুষ সুপেয় পানি পেত, আজকে 98.8% মানুষ সুপেয় পানি পেতে পারে। সেই ব্যবস্থা গ্রামগঞ্জে পর্যন্ত আমরা নিয়ে গেছি। স্যানিটারি ল্যাট্রিন যা ছিল মাত্র 43% মানুষ ব্যবহার করত,
এখন 97.32%, 2 গুণেরও বেশি আমরা বৃদ্ধি করেছি। শিশু মৃত্যু হার যেখানে প্রতি 1000-এ 84 জন ছিল, আজকে তা কমে 21 জন, 4 গুণ আমরা হ্রাস করেছি। মাতৃ মৃত্যু হার প্রতি লক্ষে 370 জন হতো, আজকে তা 156 জন, 2.5 গুণ আমরা কম করতে পেরেছি। পাশাপাশি কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি, যেখানে বিদ্যুৎ উৎপাদন যা আমরা পেয়েছিলাম মাত্র 3782 মেগাওয়াট, আজকে প্রায় 30,000 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। আমাদের বিদ্যুৎ সুবিধা শতভাগ। আমাদের সাক্ষরতার হার 96 সালে পেয়েছিলাম 45 ভাগ, বৃদ্ধি করেছিলাম 65.5 ভাগে। 8 বছর পর সরকার এসে দেখি আবার তা সেই 45 ভাগে নেমে গেছে। আমাদের প্রচেষ্টার ফলে আজকে সেই সাক্ষরতার হার 76.8%-এ উন্নীত করতে সক্ষম হয়েছি। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ তা ছিল 54 ভাগ, আজকে 98.25 ভাগ মেয়েরা প্রাথমিক পর্যায়ে স্কুলে যাচ্ছে। আর এখানে আরেকটি কথা না বলেই পারছি না, স্কুলে যাওয়া, পরীক্ষায় পাশ করা মেয়েরা কিন্তু এখন আমাদের দেশে ছেলেদের থেকে বেশি, এটা হলো বাস্তব। ছেলেদের থেকে এখন বেশি মেয়েরা পড়াশোনার দিকে মনোযোগী। তা আমি ছেলেদের বলবো যে তাদেরও এখন পড়াশোনায় মনোযোগী হতে হবে। কারিগরি শিক্ষা বলতে গেলে শূন্যের কোঠায় ছিল, 0.8% ছিল, আজকে আমরা তা 22 গুণ বৃদ্ধি করেছি। আমরা চাই এটা আরও বেশি বৃদ্ধি পাক। সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, আমরা স্কিল্ড লেবার, স্মার্ট পপুলেশন গড়ে তুলতে চাই। প্রাথমিক শিক্ষায় 49 ভাগ ঝরে পড়া ছিল, তা কমে গেছে, এখন আমরা 4 গুণ কমিয়ে ফেলেছি। এইভাবে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য ছিল। 96 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, আমরা সেটা উন্নীত করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। যেখানে মাত্র 79 লক্ষ মেট্রিক টন ছিল, সেখানে 1,79 লক্ষ মেট্রিক টনে আমরা উন্নীত করে যাই। তারপরে যখন আবার আমরা ক্ষমতা আসি 2009, তখন আবার দেখি তা মাত্র 1,80 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়, দানাদার শস্য। আজকে তা 4 গুণ বৃদ্ধি পেয়ে 4,92,16,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। মাছ উৎপাদন যা ছিল মাত্র 21.30 লক্ষ মেট্রিক টন, আজকে তা আমরা 53.14 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 53,14,00,000 মেট্রিক টন, 2.5 গুণ আমরা বৃদ্ধি করেছি। আর তাছাড়া গবাদি পশু সেটাও আমরা 2 গুণ বৃদ্ধি করেছি। পোলট্রি 4 গুণ বৃদ্ধি করেছি। চা উৎপাদন 2 গুণ বৃদ্ধি করেছি। লবণ উৎপাদন 3 গুণ বৃদ্ধি করেছি। দুধ উৎপাদন 7 গুণ বৃদ্ধি করেছি। মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি করেছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করেছি। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারুক, সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। 75 15 আগস্ট আমার ছোট বোন, আমি বিদেশে ছিলাম, যেদিন শুনলাম আমাদের কেউ নেই, বাবা মা ভাই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আমার ছোট্ট ভাইটি বয়স মাত্র 10 বছর, রাসেল, সেই শিশুটিও রেহাই পায়নি। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজি, মাত্র কিছুদিন আগেই তাদের বিয়ে হয়। তাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকের রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়।
আমার একমাত্র চাচা, তিনি পঙ্গু ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও খুনিরা রেহাই দেয়নি। যুবনেতা শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, কৃষক নেতা আব্দুর রাফ সানিয়াবাদ, তার 13 বছর মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। গুলির আঘাতে আমার ফুপু পঙ্গু ছিল, আমার 2 ফুফাতো বোন গুলিতে আহত ছিল, ফুফাতো ভাই গুলিতে আহত ছিল। আব্দুর রাফ সানিয়াবাদ তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। এইভাবে 15 আগস্ট সমস্ত আপন জনকে হারায়। আমরা জার্মানিতে তখন আমরা আশ্রয় পেয়েছিলাম ভারতে, দেশে আসতে পারিনি। তখন জিয়াউর রহমান ক্ষমতায় অবৈধভাবে সে ক্ষমতা দখল করেছে, আমাদের আসতে দেবে না। 1981 সাল আওয়ামী লীগের সম্মেলন, কারণ 15 আগস্টের পরে সমস্ত রাজনৈতিক দল প্রায় নিষিদ্ধ ছিল, এরপর রাজনৈতিক দল গঠন হয়। তখন আওয়ামী লীগের কনফারেন্সে আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। আমার ছেলে 10 বছরের, মেয়ে 8 বছরের, তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে ফিরে আসি বাংলার মানুষের কাছে। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, আমার একটাই লক্ষ্য ছিল, যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, যে জাতিকে ভালোবেসেছেন, তিনি আমাদের থেকেও বেশি। বছরের পর বছর কারাগারে অসুস্থ থেকেছেন, সেবা করার লোক নেই, ওই কারাগারে খাবার, এটা একবার না বারবার। এমনকি আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে 1968 সালে যখন ক্যান্টনমেন্টে বন্দি রাখে, আমরা জানতেই পাইনি 4-5 মাস যে কোথায় আছেন, বেঁচে আছেন কি না। 81 সালে যখন 71 সালে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানে, প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, সেই জেলখানার মধ্যে কী অবস্থায় ছিলেন। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো তার নিজের কষ্টের কথা বলেননি, বারবার জিজ্ঞেস করেছি, শুধু একটা কথাই বলেছেন, তোরা শুনিস না, শুনলে সহ্য করতে পারবি না। তিনি আমাদেরকে তার কষ্টের কথা বলেন। যে জাতিকে ভালোবেসে এত আত্মত্যাগ করেছেন, তাকেই নির্মমভাবে হত্যা করা হলো। আর আমরা 2 বোন এতিম হয়ে বিদেশে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হলো, নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। আপনাদের মনে আছে, এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন রক্ত ঋণ শোধ করবেন নিজের রক্ত দিয়ে। তিনি তো কিছু নিয়ে যাননি, কোনো তো কাফন দাফনও না, কিছুই নিয়ে যাননি, তিনি তার রক্ত ঋণ শোধ করে গেছেন। আমার বাবা প্রায় রবীন্দ্রনাথের এই কবিতাটা তিনি সবসময় উচ্চারণ করতেন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই অগ্রে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি এখন মাঝে মাঝে ভাবি, তিনি যে এই কথাটা উচ্চারণ করতেন, কত সত্য কথা। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। আর আমি বড় সন্তান হিসেবে পাশে থেকে জেনেছি তার স্বপ্ন, কিভাবে তিনি বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান। তাই আমাদের কাছে গল্প করতেন। আর তাই সব স্নেহ মায়া মমতা ত্যাগ করে ফিরে এসেছিলাম এমন একটা দেশে, যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছিল আমার বাবা। সেই আইন বন্ধ করে দিয়ে সমস্ত অপরাধীদের মুক্ত করে রাজনীতি করার সুযোগ দেয় জিয়াউর রহমান। 15 আগস্টের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে তাদের রাজনীতি করার সুযোগ, বিভিন্ন দূতাবাসে তার চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়। আমি সেই একটি জায়গায় ফিরে আসি শুধু একটা চিন্তা থেকেই,
যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে, মানুষকে সুখী সমৃদ্ধ জীবন উপহার দিতে হবে। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। ঠিক সেই সময় আমরা পেলাম সুখবর, বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার সুযোগ পেয়েছে। 2026 সালে আমাদের যাত্রা শুরু হবে উন্নয়নশীল দেশ হিসাবে। আমরা নিয়েছি তার প্রস্তুতি। পাশাপাশি 2008-এ নির্বাচনী ইস্তাহারে যে ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ, আজ প্রকৃতভাবেই আমরা দিন বদল করেছি। আজকে আমাদের লক্ষ্য 21 থেকে 41, 2041 সালের বাংলাদেশকে করব আমরা স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আর 2100 সালের ডেল্টা প্ল্যানও আমরা তৈরি করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আওয়ামী লীগের যখন নেতা জীবন দিয়ে গেছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই। সেই মহান আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক, হ্যাঁ মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে, যখন হতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনোদিনই ভীত না, কখনো ভয় পাইনি, পাবো না। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য। আর সেই কারণে প্রত্যেক নেতাকর্মীকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বলবো, আপনারা একবার চিন্তা করে দেখেন যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্ট করেছে, বারবার আঘাত এসেছে, বারবার তার সেই আঘাত পেয়েছে, পরিবারগুলি কষ্ট করেছে, কিন্তু এই সংগঠন ধরে রেখেছে। কাজেই যেমন সংগঠন করতে হবে, সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুকান্তের ভাষায় বলে যেতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে দুহাতে সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। 2041, 2100 অনেক বয়স হয়েছে, ততদিন হয়তো বেঁচে থাকবো না। কিন্তু আজকে যারা নবীন, আজকের যে জনগণ, যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে, আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।